সালাম আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ঢাকা বোর্ড 2024। 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী নভোচারীকে 0.6 বেগের নভোযানে পাঠানো হলো। নভোচারীর ভর দেওয়া আছে 80 কেজি। নভোচারীর গড় আয়ুষ্কাল 80 বছর। এক আলোকবর্ষ 9.4 × 10⁻15 মিটার, 9.46 হচ্ছে আসল আসল নাম্বার। তো এখানে 9.4 যেটা দেওয়া আছে ওইটা ধরেই আমরা করব। গ নাম্বার, চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত? স্থির অবস্থায় নভোচারীর ভর ছিল কত? 80 কেজি। নভোচারীর ভর 80 কেজি। তাহলে গতিশীল অবস্থায় নভোচারীর ভর নির্ণয় করতে হবে। কত বেগে যাচ্ছে? 0.6 বেগে। তাহলে গ নাম্বার, এখানে আমরা লিখতে পারি স্থির অবস্থার ভর m0 এর মান হচ্ছে 80 কেজি। তো গতিশীল অবস্থার ভর m এর মানটা কত হবে? তো আমরা জানি m = m0 / (1-v²/c²). এমটা হচ্ছে গতিশীল অবস্থার ভর আর m0টা হচ্ছে স্থির অবস্থার ভর। তো আমাদের m এর মানটাই বের করতে হবে। m = m এর মান, m0 এর মান হচ্ছে 80, √1 - v এর মান হচ্ছে 0.6 স্কোয়ার c স্কোয়ার ডিভাইড হচ্ছে c² কাটা। তাহলে 80 √1 - 0.6 স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করতে হবে। 1 - 0.6 স্কোয়ার, এটাকে রুট করতে হবে, রুট অ্যান্সার 0.8। তাহলে 80 ডিভাইড হচ্ছে 0.8, 80 ভাগ অ্যান্সার 100 কেজি। তাহলে এম এর মান পেলাম হচ্ছে 100 কেজি। চলন্ত অবস্থায় মহাশূন্যচারীর ভর হচ্ছে 100 কেজি। চলন্ত অবস্থায় ভর পেয়ে গেলাম। আশা করি ক নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর বলছে, উদ্দীপকের তথ্য অনুযায়ী নভোচারীর ওই গ্রহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা। নভোচারী ওই গ্রহে জীবিত অবস্থায় যদি পৌঁছাতে চায়, তাকে তো 45 বছর বয়সে পাঠানো হয়েছে। তার গড় আয়ু হচ্ছে 80 বছর। তাহলে দেখতে হবে যে সে কত বছর বয়সে ওই গ্রহে পৌঁছাইছে। তার হাতে সময় আছে, 80 থেকে 45 বাদ দিলে 35 বছর, সময় আছে 35 বছর। তো সে 35 বছরের মধ্যে ওই গ্রহে পৌঁছাতে সক্ষম কিনা এটাই আমাদের বের করতে হবে। আর নভোযান তাকে যেতে হবে 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে। 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে। তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে? প্রথমে আমরা বের করব পৃথিবীর হিসাবে কত সময় লাগে। পৃথিবীর হিসাবে সময় বের করার জন্য s = আমরা vt এই সূত্র জানি। সমবেগ t = s/v। s এর মান 40 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ সমান 9.4 × 10⁻15 মিটার দেওয়া আছে। এস এর মান কিন্তু 40 লাইট ইয়ার, মানে আলো 1 বছরে কত দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে লাইট ইয়ার। দূরত্বের একক 40 লাইট ইয়ার। তাহলে 40 বছরে কত দূরত্ব অতিক্রম করছে? 40 × 9.4 × 10⁻15 মিটার ডিভাইড ভি, কত বেগে? 0.6 c × 3 × 10⁸। তো এখান থেকে দেখতে হবে যে পৃথিবীর হিসেবে কত সময় লাগে। 40 × 9.4 × 10⁻15 ভাগ 0.6 ভাগ 3 × 10⁸, 2.088 × 10⁹, 2.0889 × 10⁹। এত, এটা কিন্তু সেকেন্ডে হিসাব হয়েছে। এটাকে আমরা হচ্ছে বছরে নিতে পারি। ভাগ 86,400 দিয়ে ভাগ করলে দিনে চলে আসবে, কারণ একদিন 86,400 সেকেন্ড। সেটাকে আবার 365 দিয়ে ভাগ করলে বছরে চলে আসবে 66.238 বছর। 66.238 বছর। তো এইটা হচ্ছে পৃথিবীর হিসেবে সময়। তাহলে মহাশূন্যযানের হিসেবে সময় কত সেটা আমাদের বের করতে হবে। মহাশূন্যযানের হিসেবে সময় t = t0 √1 - v² / c²। মহাশূন্যযানের হিসেবে হচ্ছে t0, t0টাই আমাদের বের করতে হবে।
ঢাকা বোর্ড 2017 সালে পরীক্ষা দিয়েছিলাম আমি। তো সেই 2017 সালে একটা কাসিমের ম্যাথ ছিল। তো এই ম্যাথটা হুবু এই সেম এরকম টাইপেরই ছিল, ওইটার মতোই হচ্ছে ম্যাথটা। ঢাকা বোর্ড 2017। তো ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে টি নটের মান। তাহলে টি নট এটা ইজ ইকুয়াল টু টি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি এর মান 66.238 ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস 0.6 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। এটা কাটা, তাহলে দেখা যাক কত আসে। এটুকুর মান তো হচ্ছে 0.8 আসছিল, আবারও হিসাব করে দেখি। 6 স্কোয়ার, এটাকে রুট করতে হবে। 0.8 গুণন 66.238, 52.990 বছর। 52.990 বছর, বা আমরা লিখতে পারি হচ্ছে 53 বছর, অ্যাপ্রক্সিমেটলি 53 বছর। তাহলে নবচারী কত বছর? নবচারী 45 যোগ 53, দ্যাট মিন্স 98 বছর বয়সে ওই গ্রহে পৌঁছায়। তখন তিনি মৃত ছিলেন। অর্থাৎ জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হয় নাই, মৃত। জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হয়নি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, কুমিল্লা বোর্ড 2024। তোহা ও নুহা দুই বন্ধুর জন্ম 1955 সালে। তারা যে স্কুলের ছাত্রী ছিল সে স্কুল স্থাপিত হয় 1915 সালে। 25 বছর অর্থাৎ 1980 সালে নুহা 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে 0.6 বেগে মহাকাশে যাত্রা শুরু করলো এবং নুহার হিসাব মতে 30 বছর পরে ফিরে এলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তো গ নম্বর কোশ্চেন, তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত? নুহা 85 মিটার লম্বা মহাকাশযানে চড়ে যাত্রা করছে। তোহা তো পৃথিবীতে ছিল, তাহলে তোহার সাপেক্ষে এই মহাকাশযানটা গতিশীল। তো গতিশীল অবস্থায় 0.6 বেগে গতিশীল অবস্থায় তার দৈর্ঘ্য কী হবে? কমে আসবে আপেক্ষিক তত্ত্ব অনুসারে। তো আগে ছিল 85 মিটার, এটা এল নটের মান। তো এল এর মান কত সেটা আমাদের বের করতে হবে। এল নট 85 মিটারটা হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য। এল এর মান কত এটা বের করতে হবে। ভি এর মান দেওয়া আছে 0.6 সি। তো সূত্র হচ্ছে এল নট ইজ ইকুয়াল টু এল ডিভাইড রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমাদের এল এর মানটা বের করতে হবে। তাহলে এল ইজ ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নটের মান 85 মিটার ইন্টু রুট ওভার, মিটার এর একক, রুট ওভার ওয়ান মাইনাস ভি 0.6 স্কোয়ার সি স্কোয়ার, নিচে সি স্কোয়ার কাটা, তাহলে এটা কত আসে? 1 মাইনাস 0.6 তার উপর স্কোয়ার, যেটা আসছে এটাকে রুট করতে হবে 4/5 বা 0.8। তাহলে 85 ইন্টু 0.8 গুণন 85, 68 মিটার। 68 মিটার, অর্থাৎ নুহার কাছে মহাকাশযানটির দৈর্ঘ্য 68 মিটার মনে হবে। তোহার কাছে সুতরাং তোহার কাছে মহাকাশযানটির দৈর্ঘ্য 68 মিটার মনে হবে। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন, খুবই সহজ। ঘ নাম্বার বলছে নুহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা, অর্থাৎ 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা নুহা,
সেটাই আমাদের বের করতে হবে। তো 1980 সালে কিন্তু হচ্ছে সে 25 বছর বয়সে মহাকাশযানে যাত্রা করে। তার হিসাব মতে 30 বছর পর সে ফিরে এসেছে। তাহলে পৃথিবীর হিসেবে কত বছর পর সে ফিরে এসেছে এটা আমাদের বের করতে হবে। তার নিজের হিসাবে পৃথিবীতে ফিরে আসছে 30 বছর পর। তাহলে এখানে আমরা বলতে পারি ঘ নম্বর টি, সে যেহেতু মহাকাশযানে স্থির অবস্থায় বসে আছে তাহলে তার সাপেক্ষে তো সময় হচ্ছে 30 বছর। তো পৃথিবীর সাপেক্ষে সময় টি, এটার মানই আমাদের বের করতে হবে। আর মহাকাশযানটা গতিশীল 0.6 বেগে। তাহলে টি ইজ ইকুয়াল টু সূত্র টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। পৃথিবীর সাপেক্ষে সময় আরও বেশি লাগবে, তো সেটি আমরা বের করব। টি নটের মান 30 বছর, রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড হচ্ছে সি স্কোয়ার। এটা কাটা 30 1 মাইনাস 0.6 স্কোয়ার, এটাকে রুট করব 0.8 আসবে। এটাকে 30 ভাগ অ্যান্সার 37.5 37.5 বছর। তাহলে সুতরাং পৃথিবীর হিসেবে নুহা 37.5 বছর পর ফিরে আসে। সে কিন্তু যাত্রা শুরু করছিল 1980 সালে। তখন পৃথিবীতে সময়কাল 1980 যোগ 37.5। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 2017.5। তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠান হবে কবে? 1915 সালে তার স্কুল স্থাপিত হয়। তাহলে 2015 সালে তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠান হবে। কিন্তু সে পৃথিবীতে, আচ্ছা এখানে 1955 25 বছর বয়সে যাত্রা শুরু করছে, তার মানে 1980 বছর বয়সে, 1980 সালে। তার জন্ম হচ্ছে 1955 সালে। 25 বছর যখন তার বয়স, তাহলে তখন হচ্ছে 1980 সাল। তো 1980 সালে যাত্রা শুরু করে সে 2017.5, 2017 সালে মাঝামাঝিতে সে পৃথিবীতে ফিরে আসে। কিন্তু 100 বছর পূর্তি অনুষ্ঠান হয় 2015 সালে। সুতরাং নুহা, কোশ্চেন ছিল যে তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে কিনা। তাহলে অ্যান্সার হবে নুহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। ম্যাথটা খুবই সহজ ছিল। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যশোর বোর্ড 2024। মডার্ন ফিজিক্স ল্যাবরেটরিতে দেখা যায় 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি 6.56 × 10⁻14 হার্টজ সূচন কম্পাঙ্কের এক খণ্ড ধাতুর ওপর আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। প্লাঙ্কের ধ্রুবক দেওয়া আছে h 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। গ নম্বর, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ Kmax এর মান বের করতে হবে। সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, আর 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি এত সূচন কম্পাঙ্কের এক খণ্ড ধাতুর উপর আপতিত হয়েছে। তাহলে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এটা, সূচন কম্পাঙ্ক দেওয়া আছে এটা, আর আমাদের বের করতে হবে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। তো সূত্র আমরা কি জানি? গ নম্বর 5-এর গ সূত্র আমরা জানি ই আপতিত আলোর শক্তি, এটা ইজ ইকুয়াল টু কার্যাপেক্ষক ফাই প্লাস Kmax ইলেকট্রনের গতিশক্তি। অর্থাৎ একটা ধাতুর ওপর যখন আলো আইসা পড়বে, এটা আপতিত আলোর শক্তি। এই শক্তিটা দুইটা
ভাগে ভাগ হয়। একটা হচ্ছে এই ধাতব পাত থেকে ইলেকট্রন ত্যাগ হইতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন অর্থাৎ কার্যপেক্ষক, আরেকটা হচ্ছে ইলেকট্রনটা বের হওয়ার পর একটা গতিশক্তি প্রাপ্ত হবে, সেই গতিশক্তি কেম্যাক্স। তো কেম্যাক্সের মানটাই আমাদের এখান থেকে বের করতে হবে, ইলেকট্রনের গতিশক্তি কত। তো কেম্যাক্স ইজ ইকুয়াল টু ই মাইনাস ফাই লিখতে পারি। ই এর পরিবর্তে এইচ সি বাই ল্যামডা লেখা যায়। এখানে ল্যামডা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3000 অ্যাংস্ট্রন। 3000 অ্যাংস্ট্রন আলোক রশ্মি ফেলা হয়েছে। তাহলে ল্যামডার মান হচ্ছে 3000 অ্যাংস্ট্রন বা 3000 ইন্টু 10⁻10 এত মিটার। এটা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর সূচন কম্পাঙ্ক এফ নটের মান দেওয়া আছে 6.54 ইন্টু 10⁻14 হার্স। 6.54 ইন্টু 10⁻14 হার্স, এটা কিন্তু সূচন কম্পাঙ্ক। কার্যাপেক্ষক এই যে ফাইয়ের পরিবর্তে কিন্তু এই সূচন কম্পাঙ্কটা আসবে এইচ এফ নট। তাহলে এখান থেকে আমরা এইচ কমন নিতে পারি, সি বাই ল্যামডা মাইনাস এফ নট। এইটার মান বসায় দেয় 6.626 ইন্টু 10⁻34 ইন্টু সি এর মান 3 ইন্টু 10⁸8 আর ল্যামডার মান 3000 ইন্টু 10⁻−10 মাইনাস এফ নটের মান 6.54 ইন্টু 10⁻14 হার্টস। এই পড়াটা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। 6 এখানে ক্যালকুলেটরের শিফটের চাপ দিয়ে যদি আমরা কনস্ট্যান্ট বাটনে প্রেস করি, তারপরে 0.6, তাহলে প্লাঙ্কের ধ্রুবক আসতেছে। প্লাঙ্কের ধ্রুবক এটা চলে আসে। তো আমরা এটা দিয়ে গুণ করব পরে। তো প্রথমে আছে লব হর 3 ইন্টু 10⁸8 আর নিচে হচ্ছে 300 ইন্টু 10⁻−10। এটার থেকে বাদ যাবে 6.54 ইন্টু 10⁻14। যেটা আসছে এটার সাথে গুণন হবে প্লাঙ্কের ধ্রুবক। শিফটের চাপ দিয়ে কনস্ট্যান্ট 0.6 2.2926 ইন্টু 10⁻−19 2.296 ইন্টু 10⁻−19 জুল। তো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির মান আমরা পেলাম কেম্যাক্স 2.296 ইন্টু 10⁻19 জুল। এটাকে আমরা ইচ্ছা করলে ইলেকট্রন ভোল্টেও নিতে পারি, যেটা জুল এককে আছে। যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাই, আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে এটা ভাগ করতে হবে। 10⁻19 ডিভাইড 1.6 ইন্টু 10⁻19, এটা কাটা। তাহলে 2.296 ভাগ 1.6 1.435 ইলেকট্রন ভোল্ট। 1.435 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির মান বের হয়ে গেল। গ নম্বরের অ্যান্সার এতটুকু। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর বলছে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি ধাতব খণ্ডটির ওপর আপতিত হলে কি ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব কিনা। তো আমাদের দেখতে হবে যে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি পাওয়ার আলোক রশ্মি ফেলার পর যে এই এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মির শক্তি বেশি নাকি কার্যাপেক্ষকের শক্তি বেশি। তো শর্ত হচ্ছে ই ইজ গ্রেটার দেন যদি ফাই হয় তবে ফটো ইলেকট্রন পাওয়া যাবে। ফটো ইলেকট্রন পাওয়া যাবে, আদারওয়াইজ ফটো ইলেকট্রন পাওয়া যাবে না। পাওয়া যাবে। তাহলে আমরা কি করব, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, আপতিত আলোর শক্তি বের করব। 6.626 ইন্টু 10⁻34, সি এর মান 3 ইন্টু 10⁸8 আর ল্যামডার মান কত। ল্যামডার মান হচ্ছে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয়েছে। এক্ষেত্রে 4000 অ্যাংস্ট্রম বা 4000 ইন্টু 10⁻10 মিটার। তো 4000 ইন্টু 10⁻10 মিটার। তো এই আলোর শক্তি কত সেটা আমরা দেখব। তো কনস্ট্যান্ট 0.6
শিফট কনস্ট্যান্ট 06, এটার পর শিফট কনস্ট্যান্ট 28 দিলে আলোর বেগ আসবে, দুইটা গুণ করলে এটা পেলাম, এটাকে ভাগ দিব 4000 ইন্টু 10⁻⁻, ভাগ দিব 4000 ইন্টু 10⁻⁻10, 4.966 ইন্টু 10⁻19, 4.966 ইন্টু 10⁻19 জুল। এটা হচ্ছে আপতিত আলোর শক্তি। কার্যাপেক্ষকের মান বের করতে হবে। কার্যাপেক্ষক ফাই ইজ ইকুয়াল টু আমরা জানি HF নট 6.626 ইন্টু 10⁻34, আর এফ নটের মান কিন্তু অলরেডি আমাদের জানা, সূচন কম্পাঙ্ক দেওয়া আছে ওই পদার্থের ক্ষেত্রে 6.56 ইন্টু 10⁻14 হার্টস, 6.56 ইন্টু 10⁻14 হার্টস, এই দুইটা গুণ করতে হবে। তাহলে শিফট কনস্ট্যান্ট 06 গুণন 6.56 ইন্টু 10⁻14, 4.3467 ইন্টু 10⁻19, 4.346 ইন্টু 10⁻19 জুল। তো আমরা দেখতেছি এটার মানে কিন্তু কিছুটা বেশি আসতেছে এটার তুলনায়, এ ইজ গ্রেটার দেন ফাই। সুতরাং আমরা বলতে পারি আচ্ছা, আপতিত আলো শক্তি অপেক্ষা যদি কার্যাপেক্ষকের মান বেশি হইতো তাহলে কিন্তু ইলেকট্রন নির্গত হইতো না, অর্থাৎ একটা ধাতব পাতের ওপর আলো ফেললে এটার থেকে ইলেকট্রন হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটাই কিন্তু কার্যাপেক্ষক, ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয়। এখন কার্যাপেক্ষকের মান যদি বেশি হইতো আপতিত আলো শক্তির থেকে তাহলে ইলেকট্রন তো নির্গত হতো না, কিন্তু এখানে আমরা হিসাব করে দেখলাম যে আপতিত আলোর শক্তি কার্যাপেক্ষক থেকে বেশি, তাহলে ফটো ইলেকট্রন পাওয়া যাবে। সুতরাং অ্যান্সার হবে ফটো ইলেকট্রন পাওয়া যাবে, ফটো ইলেকট্রন পাওয়া যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, চট্টগ্রাম বোর্ড 2024। কোনো ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্যের সর্বোচ্চ মান দেওয়া আছে 4400 অ্যাংস্ট্রম। একটা ইলেকট্রন নিঃসরণের জন্য প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্যের মান সর্বোচ্চ মান দেওয়া আছে 4400 অ্যাংস্ট্রম। উক্ত ধাতুর ওপর 1500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এবং 500 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের এক্স রশ্মি ফেলা হলো। প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান দেওয়া আছে এত, ধাতুর কার্যাপেক্ষক নির্ণয় করতে বলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে তরঙ্গদৈর্ঘ্য এটার মান বড়, এটার থেকে এই দুইটা ছোট। তরঙ্গদৈর্ঘ্য সূচন তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা যদি তরঙ্গদৈর্ঘ্য ছোট হয়, যেমন এই দুইটাই ছোট, তাহলে দুইটার জন্যই ফটো ইলেকট্রন পাওয়া যাবে। যদি বেশি হইতো 4400 থেকে এই দুইটার মান, তাহলে ফটো ইলেকট্রন পাওয়া যাবে না। তো এখানে আমাদের বের করতে বলছে ধাতুর কার্যাপেক্ষক 4400, ধাতুর কার্যাপেক্ষক বের করতে বলছে 4400 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য, এটা দেওয়া আছে সূচন তরঙ্গদৈর্ঘ্য। তো সূচন তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা নট এর মান দেওয়া আছে 4400 অ্যাংস্ট্রম বা 4400 ইন্টু 10⁻10 মিটার, 10⁻10 মিটার। ফাই ইজ ইকুয়াল টু আমরা জানি এইচ এফ নট, এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, এইচ সি বাই লিখতে পারি ল্যামডা নট। 6.626 ইন্টু 10⁻34, আলোর বেগ 3 ইন্টু 10⁸ ডিভাইড ল্যামডার মান 4400 ইন্টু 10⁻10। এটা এখন ক্যালকুলেশন করতে হবে। শিফট কনস্ট্যান্ট 06 গুণন শিফট কনস্ট্যান্ট 28 ভাগ 4400 ইন্টু 10⁻10, 4.51 ইন্টু 10⁻19, 4.5146 ইন্টু 10⁻19 জুল। এটাকে আমরা ইলেকট্রন ভোল্টেও নিতে পারি। এটাকে যদি আমরা ভাগ দেই 1.6 ইন্টু 10⁻19 দিয়ে, তাহলে আমরা ইলেকট্রন ভোল্ট অ্যান্সারটা পেয়ে যাব 2.82 ইলেকট্রন ভোল্ট।
2.82 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে কার্যাপেক্ষকের মান। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। তো অ্যান্সারটা ইলেকট্রন ভোল্টে রাখলাম। গ নম্বর অ্যান্সার শেষ। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকের কোন আলোক রশ্মির জন্য নিঃসৃত ইলেকট্রনের বেগ বেশি হবে? অতিবেগুনি রশ্মি 1500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের নাকি 500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি, কোনটার জন্য নিঃসৃত ইলেকট্রনের বেগ বেশি হবে? এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কে ম্যাক্সের মান বের করতে হবে। তো E ইজ ইকুয়াল টু আমরা জানি কার্যাপেক্ষক 5 প্লাস কে ম্যাক্স ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে এটা আমরা পেয়েছি। আপতিত আলো শক্তি ধাতুর কার্যাপেক্ষক প্লাস ইলেকট্রনের গতিশক্তি, অর্থাৎ একটা ধাতুর উপর আলো ফেলবো, আপতিত আলো শক্তি, এই দুইটা কনভার্ট হচ্ছে এই ধাতু থেকে সর্বোচ্চ সর্বনিম্ন যে শক্তি প্রয়োগ করতে একটা ইলেকট্রন নির্গত হয় সেটা হচ্ছে কার্যাপেক্ষক, প্লাস ওই ইলেকট্রনটা বের হওয়ার পর একটা গতিশক্তি প্রাপ্ত হয় সেটা হচ্ছে কে ম্যাক্স। তাহলে আপতিত আলোর থেকে কিন্তু এই দুইটা শক্তি পাওয়া যায়, এর জন্য ইজ ইকুয়াল টু 5 প্লাস কে ম্যাক্স। তো দুই ক্ষেত্রে আমাদের কে ম্যাক্সের মান বের করতে হবে। তো কে ম্যাক্স 1 প্রথমে আমরা ধরলাম অতিবেগুনি রশ্মির ক্ষেত্রে, ইউভি আলট্রাভায়োলেট রের ক্ষেত্রে, তাহলে ই মাইনাস ফাই, এর পরিবর্তে আমরা লিখতে পারি এইচসি বাই ল্যামডা, আর ফাইয়ের মান আমরা অলরেডি জানি, গ নাম্বার হতে আমরা পেয়েছি ফাইয়ের মান। তো প্রথমে 6.626 ইন্টু 10 ইনভার্স 34, সি তো আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড ল্যামডার মান। ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1500 অ্যাংস্ট্রম, তাহলে নিচে হচ্ছে 1500 ইন্টু 10 ইনভার্স 10 মিটারে নিলাম এটা আমরা। এখান থেকে ইলেকট্রনের গতিশক্তি পাওয়া যাবে কে ম্যাক্স 1, আবার কে ম্যাক্স 2 এটা ইজ ইকুয়াল টু ই মাইনাস ফাই। ও এটা হচ্ছে ফাই বাদ দিই নেই, ফাইয়ের মান কত পেয়েছিলাম? ফাইয়ের মান পেয়েছিলাম আমরা ফাইয়ের মান পেয়েছিলাম 4.5146 ইন্টু 10 ইনভার্স 19, 4.5146 ইন্টু 10 ইনভার্স 19 এটা পেয়েছিলাম। তো কে ম্যাক্স 2 এর মান বের করতে হবে আবার 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইড, এটা হচ্ছে এক্স রশ্মির জন্য এক্স রে, আর এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 500 দেওয়া আছে ইন্টু 10 ইনভার্স 10, 500 অ্যাংস্ট্রম দেওয়া আছে, মাইনাস ওই সেম 4.51 কার্যাপেক্ষকের মান 46 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো কে ম্যাক্স 2 আর এখান থেকে কে ম্যাক্স 1 পাবো। শিফট কনস্ট্যান্ট 06 ইন্টু শিফট কনস্ট্যান্ট 28, আলোর বেগ আর প্লাঙ্কের ধ্রুবকের গুণফল ভাগ 1500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, যেটা পেলাম এখান থেকে বাদ দিতে হবে 4.5146 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 8.728 8.728 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এটা হচ্ছে প্রথম ওই ইউভি রশ্মির জন্য আমরা ইলেকট্রনের গতিশক্তির মান পেলাম। আর এটার জন্য কত পাই দেখি, 6.626 শিফট কনস্ট্যান্ট 06 ইন্টু শিফট কনস্ট্যান্ট 28, এটাকে ভাগ দিব 500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, যেটা আসবে তার থেকে বাদ যাবে 4.5146 ইন্টু 46 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 3.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। তাহলে এক্স রশ্মির ক্ষেত্রে আমরা শক্তির মান, ইলেকট্রনের গতিশক্তির মানটা বেশি পাচ্ছি, ফটো ইলেকট্রনের গতিশক্তি বেশি পাচ্ছি। তো এখানে আমাদের কোশ্চেনটা ছিল কোন আলোক রশ্মির জন্য নিঃসৃত ইলেকট্রনের বেগ বেশি হবে। তো কে ম্যাক্স 2 ইজ গ্রেটার দেন কে ম্যাক্স 1, তাহলে আমরা বলতে পারি
এক্স রে রশ্মির জন্য নিঃসৃত ইলেকট্রনের বেগ বেশি হবে। নিঃসৃত ইলেকট্রনের বেগ বেশি হবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সিলেট বোর্ড 2024। 25 বছর বয়সের 50 কেজি ভরের একজন নভোচারী 100 মিটার দৈর্ঘ্যের ও 1000 কেজি ভরের নভোযানে চড়ে 0.7 বেগে মহাশূন্য ভ্রমণরত অবস্থায় দৈর্ঘ্য বরাবর 70 মিটার স্কোয়ার আকারের একটি মাঠকে অতিক্রম করছেন। আলোর বেগ দেওয়া আছে। গ নম্বর কোশ্চেন, স্থির অবস্থা সাপেক্ষে নভোচারীর গতিশীল অবস্থায় ভর কত? নভোচারীর গতিশীল অবস্থার ভর বের করতে বলছেন স্থির অবস্থা সাপেক্ষে। তো 25 বছর বয়সে 50 কেজি ভরের একজন নভোচারী, তাহলে নভোচারীর স্থির অবস্থার ভর হচ্ছে 50 কেজি, আর গতিশীল অবস্থার ভর বের করতে হবে স্থির অবস্থা সাপেক্ষে। অর্থাৎ পৃথিবীতে একজন মানুষ দাঁড়ায় আছে স্থির অবস্থায়, তার সাপেক্ষে ওই নভোচারীটা গতিশীল। তো নভোচারীর গতিশীল অবস্থার ভর কত হবে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। তো গ নম্বর, স্থির অবস্থার ভর এম নটের মান দেওয়া আছে 50 কেজি, ভি এর মান দেওয়া আছে 0.7 মিটার পার সেকেন্ড। সূত্র জানি আমরা, এম ইজ ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। তো এখান থেকে আমাদের বের করতে হবে এম এর মান, এম নটের মান 50, নিচে রুট ওভার 1 মাইনাস ভি এর পরিবর্তে 0.7 স্কোয়ার সি স্কোয়ার লেখা যায়, নিচে সি স্কোয়ার। সি স্কোয়ার কাটা, তাহলে উপরে হচ্ছে 50 আর নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস 0.7 স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করতে হবে। 50 ডিভাইড রুট ওভার 1 মাইনাস 0.7 স্কোয়ার, 50 ডিভাইড রুট ওভার 1 মাইনাস 0.7 স্কোয়ার, 70.014, 70.014 কেজি। অর্থাৎ নভোচারীর গতিশীল অবস্থার ভর পেলাম আমরা 70.014 কেজি। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। খুবই সহজ ছিল। ঘ নম্বর কোশ্চেন, নভোচারী কর্তৃক চলন্ত অবস্থায় মাঠের আকার বর্গাকার দেখার সম্ভাবনা আছে কিনা? তো মাঠের আকার যদি বর্গাকার দেখতে চাই, এখানে কোশ্চেনে বলা আছে যে 0.7 বেগে যখন মহাশূন্যযান ভ্রমণরত অবস্থায় থাকে তখন মাঠের দৈর্ঘ্য 70 × 50 মিটার স্কোয়ার হচ্ছে একটি মাঠকে অতিক্রম করে। তো 70 × 50 এটা স্থির অবস্থায় ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য যদি গতিশীল অবস্থা 50 মিটার হয় তাহলে মাঠের দৈর্ঘ্য বর্গাকার দেখার সম্ভাবনা থাকবে। তার মানে আমাদের বের করতে হবে ঘতে গতিশীল অবস্থার দৈর্ঘ্য। এল নটের মান দেওয়া আছে 70 মিটার, আমাদের বের করতে হবে এল এর মান 50 হয় কিনা এটাই আমাদের দেখতে হবে। তাহলে সূত্র হচ্ছে এল নট, এটা ইজ ইকুয়াল টু এল ডিভাইড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এল ইজ ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। এল নটের মান 70 ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি এর মান 0.7 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড হচ্ছে সি স্কোয়ার। এটা কাটা, 70 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.7 স্কোয়ার, 49.98 বা অ্যাপ্রক্সিমেটলি 50 প্রায় লিখতে পারি আমরা। যেহেতু দৈর্ঘ্য 50 মিটার হয়েছে তো প্রস্থ তো 50 মিটার, প্রস্থ ও দৈর্ঘ্য দুটোই 50 মিটার। 50 মিটার গতিশীল অবস্থায়। সুতরাং মাঠটিকে বর্গাকার মনে হবে। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন। একদম সহজ একটা ম্যাথ ছিল। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই
কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা দিনাজপুর ভোর 2024। একটি কাল্পনিক ট্রেনের ভর 500 টন এবং এটি 0.83 দ্রুতিতে একটি স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করল। প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রী চলমান ট্রেনের দৈর্ঘ্য মাপল 200 মিটার, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। অর্থাৎ প্ল্যাটফর্মের স্থির অবস্থার দৈর্ঘ্য 200 মিটার আর ট্রেনটা গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। তো গ নম্বর কোশ্চেন হচ্ছে চলন ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি কত? 9 নম্বর কোশ্চেন, ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি নির্ণয় করো। তাহলে আপেক্ষিক গতিশক্তি নির্ণয়ের জন্য আমাদের সূত্রটা হচ্ছে E = m - m নট c স্কোয়ার। তাহলে আমাদের ট্রেনের গতিশীল অবস্থার ভর বের করতে হবে। স্থির অবস্থার ভর এখানে দেওয়া আছে, ট্রেনের ভর হচ্ছে 500 টন। 500 টন মানে 5000 কেজি, 1 টন 1000 কেজি। 500 টন এবং এটি 0.83 বেগে গতিশীল। তাহলে আমাদের এম নটের মান হচ্ছে 500 ইন্টু 1000 কেজি। 500 ইন্টু 1000 তাহলে কত কেজি হয়? 500 গুণন 1000, 5 লাখ কেজি। বা আমরা যদি ইএনজিতে চাপ দিই 5 ইন্টু 10⁵ কেজি, 5 ইন্টু 10⁵ কেজি। এটা হচ্ছে ট্রেনের স্থির অবস্থার ভর। গতিশীল অবস্থার ভর বের করতে হবে। m = m নট √1 - v স্কোয়ার বাই সি স্কোয়ার। ট্রেনটা বলা আছে 0.83 বেগে গতিশীল, 83 মিটার পার সেকেন্ড। তাহলে m নটের মান হচ্ছে 5 ইন্টু 10⁵ √1 - 0.8 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। এটা কাটা। 5 ইন্টু 10⁵ √1 - 0.8 স্কোয়ার ভাগ √1 - 0.8 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 8,33,333.33। 8,33,333.33 কেজি। এটা হচ্ছে গতিশীল অবস্থায় ট্রেনের ভর। তাহলে এখন আপেক্ষিক গতিশক্তি কত হবে? E = m - m নট c স্কোয়ার। m এর মান 8.333 ইন্টু 10⁵ মাইনাস 5 ইন্টু 10⁵। এটার সাথে সি স্কোয়ার গুণ 3 ইন্টু 10⁸, তার উপর স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে। মাইনাস 5 ইন্টু 10⁵ ইকুয়াল এটার সাথে গুণন সি স্কোয়ার 3 ইন্টু 10⁸, ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। 3 ইন্টু 10⁻22, 3 ইন্টু 10⁻22 এত জুল। তাহলে ট্রেনটির আপেক্ষিক গতিশক্তি আমরা পেলাম 3 ইন্টু 10⁻22 জুল। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর বলছে ট্রেনের কোনো যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপলে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন পাবে কিনা। ট্রেনের যাত্রী প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মাপবে। তাহলে প্ল্যাটফর্মের কিন্তু স্থির অবস্থার দৈর্ঘ্য ছিল 200 মিটার। কারণ ট্রেনের যাত্রীরা যখন গতিশীল অবস্থায় ছিল, ট্রেনটা যখন গতিশীল অবস্থায় ছিল, বাইরে থেকে একজন লোক দেখছে যে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। এটা কোশ্চেনে দেওয়া আছে যে কাল্পনিক ট্রেনের ভর 500 টন, এত বেগে গতিশীল প্ল্যাটফর্ম অতিক্রম করলো। প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন যাত্রীর কাছে চলমান ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হয়েছে, যা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সমান। তার মানে প্ল্যাটফর্মের স্থির অবস্থার দৈর্ঘ্য এল নটের মান হচ্ছে 200 মিটার। তাহলে গতিশীল অবস্থার দৈর্ঘ্য এল = হোয়াট, এটা আমাদের বের করতে হবে। ভি এর মান 0.8 মিটার পার সেকেন্ড। তাহলে সূত্র হচ্ছে এল নট = এল ডিভাইড √1 - v স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে বের করতে হবে এল এর মান, এল নট √1 - v স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নটের মান 200 ইন্টু √1 - 0.8 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড সি স্কোয়ার। এটা কাটা। 200 গুণন √1
1 মাইনাস 0.8 স্কোয়ার, 120 মিটার। ট্রেনের যাত্রীর কাছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মনে হবে 120 মিটার, 80 মিটার কম মনে হবে। ট্রেনের যাত্রীর কাছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 120 মিটার মনে হবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ময়মনসিংহ বোর্ড 2024। পটাশিয়ামের কার্যাপেক্ষক দেওয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট। 35 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির আলো পটাশিয়াম ধাতুর উপর আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। পরবর্তীতে ওই ধাতুর উপর 7800 অ্যাংস্ট্রম ও 4450 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের যথাক্রমে লাল আলো ও নীল আলো আপতিত করা হয়েছে। গ নম্বর কোশ্চেন, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করো। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করতে হবে। তাহলে এখানে কার্যাপেক্ষক ফাই, এটার মান দেওয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট। কে ম্যাক্স এর মান বের করতে হবে। আর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডার মান 3500 অ্যাংস্ট্রম বা 3500 ইন্টু 10^10 মিটার। 1 মিটার 10^10 10^10 অ্যাংস্ট্রম। তো সূত্রটা কি? এ ইজ ইকুয়াল টু, আমরা জানি আপতিত আলো শক্তি, এটা ইজ ইকুয়াল টু কে ম্যাক্স ইলেকট্রনের গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি, প্লাস হচ্ছে ফাই কার্যাপেক্ষক। তো এখান থেকে আমাদের বের করতে হবে কে ম্যাক্সের মান। কে ম্যাক্স ইজ ইকুয়াল টু ই মাইনাস ফাই, আপতিত আলো শক্তি মাইনাস কার্যাপেক্ষক। অর্থাৎ একটা ধাতুর উপর যে আলোটা ফেলতেছি এটার আপতিত শক্তি হচ্ছে ই। এখান থেকে একটা ইলেকট্রন বের হওয়ার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন সেটা কার্যাপেক্ষক। ইলেকট্রনটা বের হওয়ার পর সেটা একটা গতিশক্তি প্রাপ্ত হবে, যেটা কে ম্যাক্স ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এই আপতিত আলো শক্তি এই দুইটা শক্তিতে কনভার্ট হয়। এর জন্য আপতিত আলো শক্তি এই দুইটা শক্তির সমষ্টির সমান। ই এর পরিবর্তে আমরা এই সি বাই ল্যামডা লিখতে পারি। আর ফাই এটার মান তো ডিরেক্ট দেওয়াই আছে, এখন মানগুলো বসাই দিই। এইচ এর মান 6.626 ইন্টু 10^34 প্লাঙ্কের ধ্রুবক। সি হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10^8 মিটার পার সেকেন্ড। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3500 অ্যাংস্ট্রম বা 3500 ইন্টু 10^10 মিটার। মাইনাস ফাই কার্যাপেক্ষক দেওয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট, 2 ইন্টু 1.6 ইন্টু 10^19 জুল। এটা কিন্তু জুলে নিয়ে আসলাম, কারণ 1 ইলেকট্রন ভোল্ট 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10^19 জুল। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। কনস্ট্যান্ট 0.6 দিলে, শিফট কনস্ট্যান্ট 0.6 এটা দিলে প্লাঙ্কের ধ্রুবক আসবে। শিফট কনস্ট্যান্ট 28 দিলে আলোর বেগ আসবে c0 ইকুয়াল ডিভাইড 3500 ইন্টু 10^-10 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল, এটা থেকে বাদ যাবে 2 ইন্টু 1.6 ইন্টু 10^-19 ইকুয়াল 2.475 ইন্টু 10^19, 2.4755 ইন্টু 10^19 জুল। অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এটাকে আমরা ইলেকট্রন ভোল্টেও কনভার্ট করতে পারি। যদি এটাকে ভাগ দেই 1.6 ইন্টু 10^-19 দিয়ে, তাহলে ইলেকট্রন ভোল্টে চলে আসবে 1.547 ইলেকট্রন ভোল্ট, 1.547 ইলেকট্রন ভোল্ট। তো দুইটাতে কনভার্ট করে দেখাইলাম যে জুল থেকে আবার ইলেকট্রন ভোল্টে কিভাবে নিতে হয়। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে, উদ্দীপকের দৃশ্যমান আলো দুটির মধ্যে কোন আলোর জন্য নিবৃত বিভব বেশি হবে, 7800 অ্যাংস্ট্রম নাকি 4450 অ্যাংস্ট্রম? তাহলে প্রথমে 7800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য ল্যামডার মান
7800 ইন্টু 10^10 মিটার। তো আমাদের বের করতে হবে নিবৃত বিভবের মান। তো আপতিত আলোর শক্তি ইজ ইকুয়াল টু কার্যাপেক্ষক ফাই প্লাস কেম্যাক্স। এই কেম্যাক্সের পরিবর্তে লিখতে পারি আমরা এর পরিবর্তে তো এই সি বাই ল্যামডা লেখা যায়, ফাইয়ের মান তো ডিরেক্ট দেওয়া আছে, আর কেম্যাক্সের পরিবর্তে ইন্টু ভি নট। এই ভি নটটাই হচ্ছে নিবৃত বিভব। তো প্রথমে এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য নিবৃত বিভব বের করতে হবে। তাহলে এই ভি নট এটি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই। তো ভি নট এটা ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই ডিভাইড হচ্ছে ই। এখন মানগুলো বসাই দিই। এখানে তো এইচ সি রাখলাম, ক্যালকুলেটরের মান বসাবো। ল্যামডার মান এখানে তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 7800। তাহলে 7800 ইন্টু 10^10 মাইনাস ফাই, কার্যাপেক্ষক হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, 2 ইন্টু 1.6 ইন্টু 10^19 এবার টি এর মান 1.6 ইন্টু 10^19। তাহলে শিফট 7 কনস্ট্যান্ট 06 ইন্টু শিফট কনস্ট্যান্ট 28, এটাকে ভাগ দিব 7800 ইন্টু 10⁻⁻10 দিয়ে। যেটা পেলাম এটার থেকে বাদ যাবে 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 মাইনাস চলে আসতেছে, তার মানে এখানে হচ্ছে ইলেকট্রন বেরই হবে না। ভাগ 1.6 ইন্টু 10⁻⁻19, এখানে ইলেকট্রন বের হবে না, -0.40 আসলেও এটা হচ্ছে আসলে মানে একটা ইলেকট্রন বের করার জন্য, ইলেকট্রন যদি বের হয় তাহলে তো নিবৃত বিভব পাবো, যদি ইলেকট্রনই বের না হয় তাহলে তো নিবৃত বিভবের মান পাওয়া যাবে না। তাহলে এখানে যেহেতু -0.408 ইলেকট্রন বের হবে না, নিবৃত্ত বিভব পাওয়া সম্ভব নয়। নিবৃত্ত বিভবই মানেই কিন্তু মন্দনক বিভব। এখানে বিভবের মান যেহেতু নেগেটিভ আসছে, তাহলে এখান থেকে নিবৃত্ত বিভবের মান পাওয়া সম্ভব নয়। আশা করি এই ম্যাথটা মানে ঘ নাম্বারে এই অংশটুকু বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য টেস্ট করব। 4450 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কি হবে। তাহলে ল্যামডা 2 এটা ইজ ইকুয়াল টু 4450 অ্যাংস্ট্রম। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য কি হবে? তাহলে নিবৃত বিভবের মান সেম আগেটার মতোই, এইচ সি বাই ল্যামডা মাইনাস হচ্ছে ফাই ডিভাইড হচ্ছে ই। মান বসাই দিব। এইচ সি ল্যামডার মান 4450 ইন্টু 10⁻10 মাইনাস ফাইয়ের মান কত? 2 ইলেকট্রন ভোল্ট, 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 এর মান 1.6 ইন্টু 10⁻19। ভাগ 4450 ইন্টু 10⁻10 মাইনাস 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ভাগ 1.6 ইন্টু 10⁻19 0.78995 0.78995 ভোল্ট। এখানে নিবৃত বিভবের মান পাওয়া গেছে। তো নিবৃত বিভবের মান 0.78995। তো কোশ্চেন ছিল যে কোন আলোর জন্য নিবৃত বিভবের মান বেশি পাওয়া যাবে। একটা আলোর জন্য তো পাওয়া যাবেই না, এটা মাইনাস পাওয়া যায়। আরেকটা আলোর জন্য 0.78995 পাওয়া যায়। তাহলে 4450 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য
নিবৃত্ত বিভব পাওয়া যায়, নিবৃত্তি বিভব পাওয়া যায় 0.78995 ভোল্ট। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি এর পরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।